কারণ আপনারা জানেন যে আমাদের দেশে জাতীয় শিক্ষানীতি, নতুন জাতীয় শিক্ষানীতি আমরা বলছি, কেন নতুন আমরা তার ব্যাখ্যায় যাব, সেটা সরকার ঘোষণা করেছে। সরকার চাইছে যে সারা দেশে এটা নিয়ে আলোচনা হোক, মানুষ পড়াশোনা করুক, বুঝুক। এবং এটা বলতে দ্বিধা নেই যে ডকুমেন্টটা তৈরি হয়েছে খুবই খুবই সুন্দর, ঝরঝরে লেখা। এবং সরকারি ডকুমেন্ট পড়তে তেমন মজা হয় না, কিন্তু যারা শিক্ষা নিয়ে জড়িয়ে আছেন তারা যদি এই ডকুমেন্টটা পড়েন, মানে 64-66 পাতার যদি ভালো করে পড়া যায়, বেশ ভালো লাগবে। অনেক হয়তো না পড়েই বেশ কিছু কথা বলে ফেলেছেন, কিন্তু সেটা মানে আমি আশা করবো যদি সবাই করতে পারেন তাহলে কিন্তু অনেকটা জানা যাবে। যাই হোক, সেই বিতর্কে না ঢুকে নতুন শিক্ষানীতি, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে নতুন শিক্ষানীতি এই কারণে যে আমাদের পুরনো শিক্ষানীতি ছিল। এবং এখন যদি আমি বিশদ ব্যাখ্যায় যাই যে পুরনো শিক্ষানীতিগুলো কি একেবারেই ভ্রান্ত, না, কখনোই আমরা সেটা বলছি না। পুরনো শিক্ষানীতি যেটা 1983 সালে ছিল, 91 তার কিছু পরিবর্তন করা হয়েছে। এই শিক্ষা নীতিতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সরকার একটা প্রয়াস ছিল, নিঃসন্দেহে একটা প্রয়াস ছিল যে শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। শিক্ষা কি সেটাও উপলব্ধি আমরা করেছিলাম কিনা জানি না, কিন্তু যে শিক্ষা অন্য 5টা দেশে আছে সেই ধরনের একটা শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। এবং শিক্ষাকে অধিকার হিসেবে একটা মেনে নেওয়া হয়েছে আমাদের দেশে। এই কতগুলো ব্যাপার ছিল, কিন্তু সেখান থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন ছিল, দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। কেন ছিল সেটা আমি ধীরে ধীরে সেখানে। তো নতুন শিক্ষানীতি এই কারণেই, সেটা পুরনো শিক্ষানীতি আমাদের ছিল, যেটা কিছু কাজ করেছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে শিক্ষাটা। অন্য 5টা দেশের ধরনের শিক্ষা ব্যবস্থা মোটামুটি তারই নকল বা অনুকরণ। কিন্তু দেশ যদি বড় হতে চায়, তার একটা সম্পূর্ণ নতুন মেজাজের শিক্ষানীতি দরকার। এইটা আগে ছিল না বলেই নতুন শিক্ষানীতির প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন ভাবছি, যারা প্রিয় দর্শক, যারা আপনারা শুনছেন, তারা নিশ্চয়ই আমাদের দেশের যে শিক্ষার বিরাট ঐতিহ্য নিশ্চয়ই আমাদের দেশে এই তক্ষশিলা ছিল, নালন্দা ছিল, বিক্রমশিলা ছিল, বল্লভী ছিল। হাজার হাজার মানুষ সারা পৃথিবী এখানে পড়ত। কেন না, ভারতবর্ষ তখন ছিল জ্ঞানের একটা পীঠস্থান। সারা দুনিয়ার মানুষ মনে করতো ভারতবর্ষে না গেলে শিক্ষা সম্পূর্ণ হবে। শুধু প্রতিষ্ঠানে নয়, এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষক তৈরি হয়েছে সারা বিশ্ব আজ তাদের চরকই বলুন, আমাদের চিকিৎসা শাস্ত্রের চরক সুশ্রুত আর্যভট্ট, বরাহমিহির, যারা বিজ্ঞানে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজে, ভাস্করাচার্য, ব্রহ্মগুপ্ত, চাণক্য, চক্রপাণি দত্ত, মাধব, পানিনি, পতঞ্জলি, কিন্তু কত নাম বলবো, নাগার্জুন, গৌতম, পিঙ্গলা, শঙ্করদেব, মৈত্রী, গার্গী, গুরুবেল্লা, হাজার হাজার শিক্ষক আমাদের। যারা শুধু শিক্ষক শুধু ছিলেন না, তারা নতুন চিন্তা ভাবনার মধ্যে ছিলেন, উদ্ভাবনের মধ্যে ছিলেন। আজ থেকে হাজার হাজার বছর আগে চিকিৎসা শাস্ত্রে, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে, এমনকি ডিপ্লোমেসি, আমাদের যে ধরনের চিন্তা ভাবনা, রাষ্ট্রনীতিতেও যে ধরনের চিন্তা ভাবনা আমাদের দেশে ছিল, বিশ্ব তখন ভাবতেই, এই যে দেশ, তার নাম ভারত। যে ভারতবর্ষের এত বড় ইতিহাস রয়েছে শিক্ষার, এত বড় বড় শিক্ষাবিদ, গুণী মানুষ যেখানে ছিলেন,
সেখানে কি আমরা কিছুটা আজকের ব্যাকফুটে নেই শিক্ষা, আমাদের শিক্ষা ব্যবস্থা? এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলকেই ভাবা উচিত। প্রিয় দর্শক, যারা আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, তারা নিশ্চয়ই জানেন, আজকে যদি আপনাকে জিজ্ঞেস করে যে পৃথিবীর সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়, আপনি ভারতবর্ষের একটার কথাও বলবেন। যে সমস্ত প্রতিষ্ঠান আছে যাদের যাদের কাজ হচ্ছে যে এগুলো তৈরি করা, এই বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং তৈরি করা, তারা বলছে যে সবচেয়ে প্রথমে আছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি আমেরিকাতে, স্ট্যানফোর্ড, হার্ভার্ড, অক্সফোর্ড, এগুলো সবই জানেন। মানে এদের কোনোটাই তো আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ে না। হ্যাঁ, ইউনিভার্সিটি কেমব্রিজ, ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন, তারা রয়েছে, ইম্পেরিয়াল কলেজ রয়েছে, শিকাগো রয়েছে। এশিয়ার অবাক লাগবে, যে দেশটা স্বাধীন হলো ভারতবর্ষে অনেক পরে, 1965, সিঙ্গাপুর। সেই ছোট্ট সিঙ্গাপুর, 45 লক্ষ দেশের যে মানুষ এখানে রয়েছেন, এখানকার দুটো ইউনিভার্সিটি, ন্যানিয়ান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সেটা 11 নম্বর স্থানে আছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর তা 12 নম্বর। বুঝতেই পারছেন যে অনেক পরে তৈরি হওয়া দেশ, তারা আমাদের থেকে আগে চলে গেছে। আমরা দেখা যাক, আমাদের কথা বলবো, কিন্তু একটি দেশ যে আমাদেরকে, তাদের যাকে আমাদের ভাবতে হচ্ছে, সারা পৃথিবী ভাবছে। চীনেরও দেখুন, কিছুকাল আগেও প্রথম 100-র মধ্যে চীনের কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, এখন দেখা যাচ্ছে অনেকগুলো এসে হাজির হয়েছে। সিংহুয়া ইউনিভার্সিটি, বেইজিং এর সিংহুয়া ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং 23 নম্বরে আছে। পিকিং ইউনিভার্সিটি, বেইজিং ইউনিভার্সিটি, সেটা 24 নম্বরে আছে। আনহুই প্রভিন্সের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা 80 নম্বরে আছে। তারপরে আরো, মানে জেজিং ইউনিভার্সিটি, সাংঘাইয়ের ফুদান ইউনিভার্সিটি, ন্যানজিং ইউনিভার্সিটি, সাংঘাই লিয়াওটং ইউনিভার্সিটি, এগুলো প্রত্যেকটাই 100 দেশের মধ্যে আছে। এখন আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, আমাদের ইউনিভার্সিটি তাহলে কোথায় আছে? আমাদের ইউনিভার্সিটি প্রথম 200-র মধ্যে মাত্র 3টে স্থান আছে। আইআইটি বম্বে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 172। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা আইআইএসসি বলে পরিচিত, ব্যাঙ্গালোরে যেটা আছে, 185 নম্বরে। আইআইটি দিল্লি, এগুলো সবই হচ্ছে 2021-এর যে কিউএস র্যাঙ্কিং হয়েছে, আইআইটি দিল্লি তার স্থান হচ্ছে 194। তারপরে আছে 400 উপরে অনেকে আছে। আমি আর অন্য ইউনিভার্সিটির কি ধরনের র্যাঙ্কিং জানি আপনাদেরকেও বিব্রত করবো না। আমরা যে পিছিয়ে রয়েছি, যে আমাদের নালন্দা তক্ষশিলা সারা বিশ্বকে অনুপ্রাণিত, আমরা আজকে কিন্তু লাখ লাখ মানুষ, লাখ লাখ ছাত্র ভারতবর্ষে আসতো, আজ কেউই আসে। আজকাল মানুষ যাচ্ছে ইংল্যান্ড, আমেরিকায় পড়াশোনা করতে, এমনকি ইদানিংকালে চায়নাতেও দেখা যাচ্ছে যে বিরাট সংখ্যক মানুষ পড়তে যাচ্ছে। আমাদের দেশে পড়তে আসার সংখ্যা নিতান্তই অল্প, কেননা আমাদের দেশে শিক্ষা এভাবে আর কারোকে আকর্ষণ করে। তার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে আহ আমাদের নিশ্চয়ই কিছু ত্রুটি আছে শিক্ষা ব্যবস্থা। তাহলে আমাদের গ্রহণযোগ্যতা, আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাপিল যেটা ছিল, আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব মনে করতো শিক্ষার পীঠস্থান ভারতবর্ষ, আজকে সেখানে তারা এখন যদি একটা তথ্য আপনাদেরকে দিই যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে লক্ষ্য হচ্ছে শিক্ষা আর শিক্ষার বন্টন, শুধু নয়, শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, শিক্ষার প্রয়াস করা, উদ্ভাবনী শক্তি, মানুষের কল্পনা শক্তি, উদ্ভাবনী শক্তি কি করে জাগ্রত করে, নতুন নতুন চিন্তা, ভাবনা, গবেষণা, আবিষ্কার পৃথিবীকে পাল্টে দিতে পারে, মানুষের জীবনকে পাল্টে, নতুন নতুন গবেষণা, সেটাই হচ্ছে যে শিক্ষার মূল প্রয়োজন। এখন যদি একটা তথ্য আপনাদের দিই, একটু চমকে যাবার মতো, হ্যাঁ, নতুন নতুন গবেষণা, নতুন যেগুলোকে আমরা বলি পেটেন্ট, এগুলো জিনিস তৈরি হচ্ছে বা প্রক্রিয়া, জিনিস তৈরির প্রক্রিয়া,
যেগুলো তৈরি হয়েছে এখন, মানুষ সেগুলো আমাদের বিভিন্ন দেশের আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইনও রয়েছে, একটা ব্যবহারের অধিকার আমারই আছে। সেটাকে আমরা পেটেন্ট বলে থাকি। এই পেটেন্ট, এই পেটেন্টের যে অ্যাপ্লিকেশন চায়নায় দেখা যাচ্ছে ব্যাপকভাবে হচ্ছে। চীনের বিশ্ববিদ্যালয়গুলো দেখলে দেখা যাবে প্রতি মুহূর্তেই তাদের কি করে নতুন কি গবেষণা করা যায়, নতুন কি করে পেটেন্ট করা যায়, যেটা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, সেই ভাবনাই তারা। ওয়ার্ল্ড ব্যাংকের একটা তথ্য আপনাদের দিই, 2018 সালে চীনে পেটেন্ট অ্যাপ্লিকেশন জমা করেছিল 14 লক্ষ, সেখানে ভারতবর্ষে 16,000-এর কাছাকাছি। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পেটেন্ট যেটা হচ্ছে আপনার উদ্ভাবনী শক্তির একটা পরিচয়, আর নতুন টেকনোলজি আবিষ্কারের একটা সূচক, এখানে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। এখন যদি দেখেন যে গবেষণা খাতে আমরা কত খরচ, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব ব্যাংকের ভাবে সংগৃহীত তথ্য থেকে দেখা যাচ্ছে যে আমেরিকাতে প্রায় তাদের জাতীয় আয়ের 2.7% তারা খরচা করে রিসার্চ ডেভেলপমেন্টের জন্য, গবেষণায় ইত্যাদির জন্য, যেখানে কোরিয়া খরচা করে 4%, জাপানও 3.5%, ইসরায়েল 4%-এর একটু উপরে, চীনও 2%-এর উপরে খরচা করছে, মানে জাতীয় আয়ের 2% তারা খরচা করছে গবেষণার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, গবেষণা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। ভারতবর্ষে সেটা হচ্ছে মাত্র 0.82%। বোঝাই যাচ্ছে যে আমরা গবেষণা, চিন্তা ভাবনা ইত্যাদিতে তেমন নজর দিই। নতুন শিক্ষানীতির প্রয়োজন আছে, সেই কারণে কি করে শিক্ষাকে আরো আরো নজর দেওয়া যায়, আরো সরকারের যে প্রচেষ্টা, সরকারের প্রচেষ্টার মধ্যে দিয়ে বেসরকারি উদ্যোগ সবাইকে নিয়ে আসা যায়, একটা শিক্ষা বিপ্লব কি করে করা যায়, এইটাই হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড। নতুন শিক্ষানীতি তৈরিটা আমাদের আমাদের ভাবতে শিখিয়েছে যে আমাদের নতুন শিক্ষানীতি এমন একটা তৈরি করতে হবে যাতে করে মানুষের উদ্ভাবনী শক্তিকে আরো জাগ্রত করা যায়। এবং আরেকটা জিনিস যেটা জানা প্রয়োজন যে এই শিক্ষানীতিকে, যে আমাদের নতুন শিক্ষানীতি করার পিছনে আরেকটা কিন্তু আমাদের চাপ ছিল, আন্তর্জাতিক চাপ। আপনারা জানেন যে ভারত সরকার, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তাতে আমরা সই করেছি, অর্থাৎ সবার জন্য শিক্ষা, এটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ এন্ড ইনক্লুসিবল কোয়ালিটি এডুকেশন, সবার জন্য সুন্দর শিক্ষা, কোয়ালিটি এডুকেশন, এবং সবার জন্য শিক্ষার যে সুযোগ সেটা ছড়িয়ে দেবো, সেটা ভারত সরকার ডেভেলপমেন্ট গোল আমরা। কি করে আমরা আমরা কি করে শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেবো, একটা নতুন শিক্ষা নীতির প্রয়োজন আছে, এবং এই নতুন শিক্ষা নীতির প্রয়োজনের তাগিদেই আমাদের নতুন শিক্ষা নীতির চিন্তা ভাবনা। আমরা দেখেছিলাম যে শিক্ষানীতি আমাদের এতকালের ছিল, সেখানে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা পরিপূর্ণ হয়নি। হিউম্যান যে শিক্ষার যে তিনটে বেসিক উদ্দেশ্য আছে, মূল উদ্দেশ্য, একটা হচ্ছে যে মানুষের যা পোটেনশিয়াল আছে, প্রত্যেক মানুষের যে ভেতরে তার যে লুক্কায়িত আছে, তার যে শক্তি, সেই শক্তিকে জাগরণ করতে, এটাই হচ্ছে শিক্ষার মূল কাজ। সেইটা আমরা এতকাল কতটা পেরেছি সেটা বিতর্কের ব্যাপার, কিন্তু আমাদের করতে হবে। মানুষের যে শক্তি, উদ্ভাবনী শক্তি, সেটাকে চিন্তা ভাবনার শক্তি, পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে
তার ভেতরকার শক্তি তাকে জাগ্রত করতে হবে। সেটা আমরা এতকাল হয়তো সম্পূর্ণভাবে পেরেছে কিনা জানি না। নতুন শিক্ষানীতিতে সেটারই উপর জোর দেওয়া হয়েছে, কি করে মানুষের যে পোটেনশিয়াল আছে সেটাকে আমরা জানবো। তার সঙ্গে সঙ্গে একটা ইকুইটেবল সোসাইটি, সব মানুষ যে সমান ন্যায় বিচারের সোসাইটি আমরা, এবং একই সঙ্গে জাতীয় উন্নয়ন। আমরা দেখেছি যে এতকাল আমাদের দেশে যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে যেটা খ্যাত, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতবর্ষের যে জ্ঞান বা ব্যবস্থা, ভারতীয় যে যেভাবে জিনিস ভারতীয়রা সেটা গ্রামে গঞ্জে ট্রাইবাল সোসাইটিতে যেভাবে যেভাবে জিনিসপত্র তৈরি করেছে, ব্যবহার করেছে, তার সংস্কৃতি, তার সবকিছুই বোধহয় কোথাও আমরা আমাদের শিক্ষাতে প্রকাশ করতে পারিনি। আমরা এটা অনুকরণ করেছি, বিদেশে কি শিক্ষা রয়েছে সেটা অনুকরণ করতে চেয়েছি, এবং তার ফলেই যেটা ঘটেছে যে আমরা পূর্ণাঙ্গ জাতীয় বিকাশ করে উঠতে পারি। এবং তার ফলে এই নতুন শিক্ষানীতিকে আমরা তারই উপর সবার জন্য শিক্ষা দিতে হবে, এবং সবার জন্য শিক্ষা যদি আমরা দিতে পারি তাহলে হবে কি একটা সামাজিক ন্যায় আমরা দিতে পারবো। এবং এই সামাজিক ন্যায় যদি থাকে, তার মাধ্যম দিয়ে আমরা বিজ্ঞানের উন্নতি, জাতীয় ঐক্যবদ্ধতা এবং আমাদের যে সংস্কৃতি আছে সেগুলো রক্ষা করতে পারবো। আমরা যদি সবার জন্য শিক্ষা দিই, আমাদের দেশে যে সমস্ত মানুষের যে সমস্ত মেধা আছে, এই মেধাগুলো যখন সুবিচারের অভাবে নষ্ট হয়ে যায়, সেই মেধাকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারবো। একই সঙ্গে খেয়াল রাখতে হবে, যত আমাদের শিক্ষার প্রয়াস ঘটবে, কোয়ালিটি এডুকেশন যত ঘটবে, আমাদের দেশের ছেলে মেয়েরা শিক্ষা পাবে। শিক্ষা পাবার মূল বক্তব্য হচ্ছে যে আমাদের দেশে বিরাট সংখ্যক মানুষ যারা অল্প বয়সী, এই অল্প বয়সী মানুষ যদি শিক্ষা পায়, তাকে তাহলে কি দেশটাকে তার অন্য জায়গায় নিয়ে, একে বলা হয় ডেমোক্রেটিক ডিভিডেন্ড। খালি মানুষ থাকলেই আমরা ডিভিডেন্ড পাই না, মানুষগুলো যদি শিক্ষিত হয় তাহলেই আমরা ডিভিডেন্ড পাবো, এবং সেখান থেকেই দেশের আর্থিক অগ্রগতি ঘটতে পারে। অর্থাৎ শিক্ষিত মানুষ হচ্ছে যে দেশের অগ্রগতির প্রধান প্রধান চাবিকাঠি। এবং সেই দিকেই সব আমাদের শিক্ষা বা আমাদের ইউথ পপুলেশনকে কি করে শিক্ষা দেওয়া যায়, সেদিকে আমাদের নজর দেওয়ার জন্যই নতুন শিক্ষানীতির কথা ভাবতে হয়েছে। একই সঙ্গে দেখতে হবে যে গত কয়েক দশক ধরে নলেজ ল্যান্ডস্কেপ যেটাকে আমরা যে ধরনের জ্ঞান যেটাকে আমরা মনে করি, এই জ্ঞানের ধ্যান ধারণা পাল্টে গেছে। এখন প্রচুর তথ্য তৈরি হচ্ছে, বিগ ডেটা আমরা প্রচুর তথ্য তৈরি হচ্ছে, মেশিন লার্নিং, কম্পিউটার ইত্যাদির উপর আমাদের ভিত্তি করে আজকে নলেজ তৈরি হচ্ছে। আগে প্রচুর বইপত্র সবই এখন কম্পিউটারের মধ্যে আমরা আমরা পাচ্ছি, কম্পিউটারের ব্যবহার করে আমরা নানান ধরনের বিশ্লেষণ করতে পারছি, যেটা আগে ছিল না। আবার একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটাও তৈরি হয়েছে। বেশ অনেক কাজ হয়তো আর্টিফিশিয়ালি বুদ্ধির মাধ্যম দিয়ে বেশি করে দিতে। এই তিনটে ডেভেলপমেন্ট যেটা বললাম, বিগ ডেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং, এখন কিন্তু আমাদের যারা কম্পিউটারে শিক্ষিত নয়, যারা যাদের অ্যানালিটিক্যাল শক্তি নেই, তারা কিন্তু পিছিয়ে। তার ফলে যাদের চাকরি পাওয়ার ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যেত। এই কথা ভেবেই আমাদের নতুন শিক্ষানীতি তৈরি হয়েছে যে মানুষকে আমাদের শিক্ষিত করতে হবে। শিক্ষিত মনে এই নয় কয়েকটা ইতিহাসের পাতা, কে কার বাবা, এইসব মনে রাখতে হবে না, এইসব পারলে খুব একটা কাজ দেয় না। আমাদের অঙ্কের অঙ্ক, ম্যাথমেটিক্স, আই রিপিট ম্যাথমেটিক্স, এটা এখন জানার প্রয়োজনীয়তা এসেছে। নতুন শিক্ষানীতিতে বারবার বলা হয়েছে যে গণিতের চর্চা, গণিতের ব্যবহার, এবং গণিতের ব্যবহার মানে সে মেকানিক্যালি অঙ্কের ব্যবহার করলাম তা না, গণিতকে কি, গণিতের দর্শন, গণিতকে এবং কিভাবে গণিত শিক্ষা করা যায়, তার নানান ধরনের যে ব্যবহারিক পদ্ধতি, সেটা কি করে ব্যবহার করা যাবে সে সম্বন্ধে নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে। খেয়াল রাখতে হবে পৃথিবী উষ্ণায়ন ঘটছে, এদিকে এদিকে পলিউশন বাড়ছে। আমরা এই করোনার নতুন মহামারী দেখলাম, যেটা আগে আমরা দেখিনি। 1 বছর আগে আমরা দেখেছিলাম একটা ঘটনা ঘটেছিল, সেই
ফ্লু এপিডেমিক অফ 1918 or 1990, এই ফ্লু এপিডেমিকে আমরা দেখেছিলাম কয়েক কোটি মানুষ। তারপরে 100 বছরে আমরা কিছু দেখিনি। আবার আমরা দেখলাম একটা বিরাট ভাবে ঘটনা ঘটে গেছে, মানুষ ঘরে বন্দি থাকতে বাধ্য হয়ে গেছে। এখন প্রয়োজন আসছে মানে কোলাবোরেটিভ রিসার্চ। খালি যদি এই যে সমস্যা করোনা যেটা যেটা এলো, এটা খালি ডাক্তারি স্বাস্থ্য দিয়ে এর আপনার প্রতিরোধ করতে পারবো না। এর সব স্বাস্থ্য বিজ্ঞানের যাবতীয় দিক দিয়ে আমাদের চিন্তা ভাবনা কোলাবোরেশন দরকার। আজকে পৃথিবী কোলাবোরেটিভ রিসার্চ। কোনো একক সাবজেক্ট নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আর এগোনো যাবে না। সবার সমন্বিত সব যে সমস্ত শক্তি আছে, সমস্ত শক্তিকে একসঙ্গে আমাদের যদি কাজে লাগাতে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। এবং এর সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বিজ্ঞান ছাড়াও কি তাহলে কি সব চর্চা করতে হবে, তা কিন্তু কোনো মতেই নয়। লিবারাল আর্টস, লিবারাল আর্টস এর অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। লিবারাল আর্টস মানে হচ্ছে যে আমরা শিল্প কলা ইত্যাদিকে, সাহিত্য শিল্প কলা এইগুলোকে অত্যন্ত স্বাধীনভাবে মানুষ যাতে সেগুলো চর্চা করতে পারে। মানে সবকিছু এই সাহিত্য রুচি কলা এগুলো মানুষকে সারা যুগ যুগ ধরে মানুষকে আনন্দ দিয়ে যায়। এবং এই সাহিত্য শিল্পকলা যদি কেবল নকল হয়ে যায় তাহলে সেটা মানুষকে আনন্দ দিতে পারবে। এখানে কিভাবে স্বাধীনভাবে সাহিত্য চর্চা করা যেতে পারে, স্বাধীনভাবে কি করে শিল্পকলা করতে পারে, শিল্পীরা ছবি আঁকতে পারে, স্থাপত্য করতে পারে, তারও প্রয়োজন আছে। সবকিছুরই প্রয়োজন হয়ে গেছে। এবং সেগুলোকে কি করে উন্নত করা যায়, নতুন চিন্তা ভাবনা শক্তি এখানে কি করে নিয়ে আসা যায়, সেটাই হচ্ছে যে আমাদের নতুন শিক্ষা যে পলিসি তৈরি হয়েছে তার বক্তব্য। এখানে পরিষ্কার সরকার বলছে বিরাট একটা সিলেবাসের বোঝা, প্রচুর আমি সিলেবাস রাখলাম, মুখস্থ করতে হলো, সেগুলো আর চলবে। এক গাদা জিনিস পড়ালেই যে মানুষ শিখবে তা কিন্তু না। এডুকেশন মাস্ট হ্যাভ দিস কনসেপ্ট। এডুকেশন কোনো মতেই যেন সে বোঝা না হয়। এবং একই সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে যখন সে শিক্ষা গ্রহণ করছে তার মূল কাজ হচ্ছে কি করে আমি ক্রিটিক্যালি সমস্যাগুলোকে দেখবো রয়েছে। এই সমস্যাটা খালি শুনলাম তাহলে আমাকে চলবে না, তাকে বিশ্লেষণ করতে হবে, তার সমাধান খুঁজতে হবে এবং কি করে ক্রিয়েটিভ হতে হবে প্রতি ব্যাপারে। আমাদের ক্রিয়েটিভিটি একটা বড় অংশ মানে ছোট বয়স থেকে নষ্ট করে দেওয়া হয়। মুখস্থ করো, আরেকজনকে অনুকরণ করো, এই যে হাউ টু ইনোভেট, হাউ টু অ্যাডপ্ট, এবং কি করে একটা নতুন জিনিস দিয়ে কি করে আরেকটা জিনিস তৈরি করা যায়। হ্যাঁ, মাটি ছাড়াও আমরা মূর্তি তৈরি করতে পারি বা কি করে এই যে নতুন চিন্তা, আমি উদাহরণ হিসেবে বলতে চাই যে কিভাবে কি করা যায়, আমরা সেই যদি ছাত্র মনে ঢোকাতে পারি যে এটাই একমাত্র জিনিস না, এছাড়াও বিকল্প হয়, তুমি ভাবো কি মেটেরিয়াল দিয়ে করা যায়, সেইভাবে ওটা শিক্ষাকে একটা এনজয়, মানে শিক্ষা একটা আনন্দের জিনিস, একটা তেতো মানে ওষুধ নয় যে আমাকে কিনতেই হবে তা কিন্তু। এটাই আজকাল করা হয়েছে, ছাত্ররা সচেতন ভয় পাচ্ছে, মাস্টারমশাইরা বকুনি দিচ্ছেন যে এটা কর, তাকে ভাবো তার যে শক্তি আছে, তার যে কল্পনা আছে, সেটাকে আমরা কখনো ব্যবহার করলাম। সেটা তার ফলে শিক্ষার যে বেশ কিছু ত্রুটি এতকালে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা নীতিতে ছিল তা কিন্তু ধরা পড়ছে। এবং আমরা সবাই যেটা বলি, বয়স্করা আমাদের ছোট বয়স থেকেই বলে এসছে চরিত্র গঠন অত্যন্ত প্রয়োজন। কি করে সুদৃঢ় চরিত্র হয়, এবং সুদৃঢ় চরিত্র যদি থাকে তাহলে কিন্তু একটা ছাত্রের পক্ষে অনেক যেতে পারে। এবং এথিক্স এটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন, কোনটা করবো না, যুক্তিবাদী এবং কম্প্যাশনেট। একজন মানুষ কষ্ট পাচ্ছে, আমি দেখে চলে গেলাম, একটা সেলফি দিয়ে ছবি তুলে নিলাম, অত্যন্ত লজ্জা কলঙ্কে, বিপদে যে লোকটা পড়ে আছে তাকেও দেখলাম না। কম্প্যাশনেট এবং কেয়ারিং এগুলো কোথাও হারিয়ে যাচ্ছে, কেননা শিক্ষাটা এমন ভাবে দেওয়া হচ্ছে যে আমি মুখস্থ করছি, প্রচুর মার্কস পাচ্ছি, অন্য 5 জন থেকে আমাকে বলছে আলাদা, আমি ব্যাস ভাবলাম বিরাট কিছু হয়ে গেছে। সুতরাং আমার মধ্যে চরিত্রের কিছু নেই, আমি ধাপিপি করে বেড়াবো, কেন আমি তো ভালো মার্কস পেয়েছি। আমার মধ্যে কম্প্যাশন নেই, বাবা মাকে দেখবো না, পাড়ার বয়স্ক লোকদের সম্মান করবো না, হ্যাঁ, অসহায়ের কাছে গিয়ে দাঁড়াবো না, আমি তো বিরাট মার্কস পেয়েছি। এই যে ভাবনা,
সেটা আমাদের এই পুরনো শিক্ষা ব্যবস্থা এই ভাবনার মধ্যে আমাকে এনে দিয়েছে। আমরা এই নতুন শিক্ষানীতিতে তার বিসর্জন দিতে চাই। শিক্ষা হবে মানুষকে কি করে চরিত্র যায়। আমরা জানি যে শিক্ষার যে মানুষের যে প্রত্যেক জীবনের লক্ষ্য লক্ষ্য হচ্ছে যে জ্ঞান। দেখুন, মানুষের সঙ্গে অন্য প্রাণীদের তো পার্থক্য আছে। অন্য প্রাণীরা খাওয়া দাওয়া এটিতেই সন্তুষ্ট, খাওয়া দাওয়া খেলা আরাম এটাতেই সন্তুষ্ট। মানুষ ঠিক আছে, সেগুলো মানুষের খাওয়া দাওয়া আর অন্য বসস্ত সংস্থান, কিন্তু বেসিক জিনিস, এগুলো মানুষের প্রয়োজন তো আছে। এগুলো কেউ বলছে না যে এগুলো দিব না, তা তো না, এগুলো থাকতেই। এরপরে মানুষ যেটা চায় সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে একটা মানুষের অমূল্য সম্পদ। মানে বিবেকানন্দের কথায় বলতে গিয়ে মানুষের ভেতরে যে শক্তি আছে তার উদ্ঘাটন, সেটাই হচ্ছে যে শিক্ষা। জ্ঞান আমাকে আমাকে জানিয়ে দিচ্ছে আমার চিন্তা ভাবনা, আমার দর্শন সবকিছুই পাচ্ছে। জ্ঞান হচ্ছে মানুষের জীবন প্রধান লক্ষ্য। তারপরে আমরা বলি কি প্রজ্ঞা বা উইজডম, এটা মানে শিক্ষার মধ্য দিয়েই আসে। আমি অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি প্রজ্ঞা লাভ করি। প্রজ্ঞা মানে হচ্ছে যে আমাকে কোনটা সঠিক কোনটা বেঠিক এই নানান ধরনের কম্পারেটিভ চিন্তা ভাবনার মধ্য দিয়ে যেখানে আমরা পৌঁছই। আর মানুষ চায় সত্য, সত্য প্রজ্ঞা জ্ঞান, এগুলোই হচ্ছে নলেজ। আমরা তাই এইগুলো যাতে শিক্ষার মধ্যে থাকে, এগুলো আমরা এতকালের শিক্ষা নীতি তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা ঠিক সঠিকভাবে খুঁজে পাওয়া যায়। তার ফলে প্রয়োজন হয়েছে একটা নতুন শিক্ষা নীতি গঠন করার। এবং আমরা সকলেই জানি যে শিক্ষার মধ্যে দুজনই থাকেন, শিক্ষক বাজারে যেমন ক্রেতা বিক্রেতা, এবং শিক্ষার মধ্যে টিচার্স এবং স্টুডেন্ট। এবং খেয়াল রাখতে হবে যে শিক্ষকেরা তার কেন্দ্রবিন্দু। আমরা যদি প্রকৃত শিক্ষা মানুষের কাছে দিতে চাই, এবং সেই শিক্ষা দিতে পারবেন যে শিক্ষিত নয়, সঠিকভাবে শিক্ষিত নয়, তাকে যদি বলি ভাই তুমি ক্লাস নাও, আমাকে পড়াও, তাহলে আমরা অত্যন্ত ভুল পথে এগোবো। সঠিক কাজ হয়তো আমাদের ঘটবে না। তাই বেস্ট ব্রাইটেস্ট তাদেরকে আমাদেরকে নিয়ে আসতে শিক্ষা। তারাই হচ্ছে যারা ভালো পড়াশোনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তারা যেন শিক্ষা দিয়ে আসে। এবং সেটা তাদের যদি আমরা সম্মান দিতে পারি, তাদের যে লাইভলিহুড সেটা সুন্দরভাবে এনশিওর করতে পারি, তাদের সম্মান যদি দিই, তাদের যদি আমরা স্বাধীনতা দিই, তাহলে কিন্তু আমরা কোয়ালিটি এডুকেশন করতে পারি। জাপানে অবাক হবেন যে জাপানের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত অত্যন্ত আধুনিক, মানুষকে চিন্তা করতে শেখায়, এবং সেখানে ব্রাইটেস্ট ছেলেরাই শিক্ষক হয়। সবচেয়ে ভালো হচ্ছে যারা পড়াশোনা করেছে, রেজাল্ট ভালো করেছে, তারাই শিক্ষক হয়। যে কোনো লোক মানে শিক্ষক হওয়া যায় না। আমরা দেখেছি যে এতকাল কোথায় যেন একটা অদ্ভুত নিয়মে দেখা যাচ্ছিল যে এমন মানুষের শিক্ষক করছে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষের সন্দেহ হয়ে গেছে। এবং তার ফলে যেটা ঘটছে, তারা ক্লাসরুম গুলোকে ঠিক এনজয়েবল করতে পারছে না। তার ফলে যে ধরনের জ্ঞান তারা বিতরণ করছে, সে জ্ঞান কিন্তু সঠিক কাজে লাগছে না। সুতরাং আমাদেরকে এই শিক্ষানীতিতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বেস্ট অ্যান্ড দ্য ব্রাইট। অন্য কেউ ঢুকে পড়বে, ক্লাসরুমে ঢুকে গিয়ে মানে পড়াবে, চলবে না, গবেষণা করবে, চলবে না। কেননা তাদের দিয়ে গবেষণা সঠিকভাবে করা যায়। নিশ্চয়ই তাদেরকে দিয়ে আমরা অন্য যে কাজ করানো যায় সেটা ভাবতে হবে, কিন্তু শিক্ষকতা একটা বড় 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 ব্রত, একটা মিশন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সেটা জীবনধারা, ওয়ে অফ লাইফ। যে মানুষের জীবনকে পাল্টাতে পারবে সেই শিক্ষক হতে পারবে। যে মানুষের জীবনকে পাল্টাতে পারবে না, যার চিন্তা ভাবনার অগ্রগতি সেভাবে হয়নি, তাকে শিক্ষক করা যাবে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে নতুন শিক্ষানীতি এমন ভাবে করার চিন্তা ভাবনা ঘটেছে যাতে করে
ভালো শিক্ষক আসেন যারা শিক্ষাকে ভালোবেসেছেন এবং ভালোবেসেই তারা আরো মানুষকে শিক্ষিত। তো এই শিক্ষানীতি একটা কম্প্রিহেন্সিভ এই যে নীতিটা গ্রহণ করা হয়েছে, এটা একটা যে মানে কম্প্রিহেন্সিভ সিস্টেম, সব পরিবর্তন আমরা স্কুলেরও পরিবর্তন করব, হায়ার এডুকেশন শিক্ষারও পরিবর্তন করব। এবং প্রথমে যদি আমি স্কুল শিক্ষার কথা বলি, স্কুল শিক্ষা সেটা হচ্ছে আমাদের অত্যন্ত জরুরি, কেননা আমরা ছাত্র তৈরি করি একেবারে বাচ্চা থেকে। এবং এই শিক্ষার এই স্কুল শিক্ষার দুটো সমস্যা রয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ভাবতে হবে। যে একটাকে আমরা বলছি হাই ড্রপ আউট রেট, মানে ড্রপ আউট বলতে আমরা বুঝাই যে স্কুল শুরু করলো কিন্তু ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে, যতই ক্লাস 1 থেকে ক্লাস 2 যাচ্ছে। হয়তো সবাই ক্লাস 1-এ ভর্তি হলো, ক্লাস 2-তে আরো কিছু ছেড়ে দিচ্ছে, ক্লাস 3-তে আরো ক্লাস 4-এ আরো ছাড়ছে, এবং দেখা যাচ্ছে একটা স্টেজের পরে একটা বিরাট সংখ্যক মানুষ যাচ্ছে। একেই আমরা ড্রপ আউট রেট বলে থাকি, এবং এটা ক্ষতিকর। আমরা চাই সবাইকে সবসময় নিয়ে তারা ড্রপ আউট হচ্ছে, তারা স্কুলে আসছে না, পড়ছে না, নিশ্চয়ই কারণ আছে। এবং তাদেরকে কি করে রেখে দেওয়া যায়, রিটেন চান কি করে দেওয়া, বা কোনো কারণে যারা যেতে করতে পারছে না আবার যাতে ফিরে আসতে পারে, তাদেরকে রি এন্টার করার যে ব্যবস্থা কিভাবে করা যাবে, এই নতুন শিক্ষানীতিতে তার ভাবনা কিন্তু। আর তার চেয়ে বড় জিনিস যেটা ভাবনা হয়েছে, যে এতকাল আপনারা জানেন যে যাদের ক্লাস 6 বছর বয়সের আগে আমাদের স্কুলে ভর্তি করা যেত। আমার নিজের ক্ষেত্রেই আমার মনে আছে যে আমার বয়স বাড়াতে হয়েছিল স্কুলে প্রবেশ করানোর জন্য, কেননা আইনত বাধা যে কমে বাচ্চাকে স্কুলে ভর্তি করা। কিন্তু অদ্ভুত ব্যাপার যে আজকের বিজ্ঞান আমাদের বলছে যে 6 বছরের আগেই শিশু মনের যে তার যে ব্রেন, শিশুর যে ব্রেন তার 85% তৈরি হয় মানে 6 বছরের আগে। এই ব্রেনটাকে আমরা অদ্ভুত নষ্ট করতে পারি। আমরা এতকাল বছর বাড়িতে বসিয়ে রেখেছি, তার ফলে তার ব্রেন ঠিক সেভাবে ব্যবহৃত হয়। এখন সরকারের যে নতুন শিক্ষা নীতি, তাতে পরিষ্কার ভাবে বলে দেওয়া হচ্ছে যে এই ড্রপ আউট রেটকে আমরা দূর করব। এবং যেটা হচ্ছে যে যে তথ্যটা রয়েছে বলে রাখি, যে ড্রপ আউট রেটটাকে আমরা ক্যালকুলেট করি, একটা টার্ম ব্যবহার করি সাধারণত, যে গ্রস এনরোলমেন্ট রেট, কতজন এনরোলড আছে। তথ্য দিলে বোঝা যাবে যে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রায় 91% মানুষ এনরোল হয়ে আছে। আবার যখন 9 থেকে 10-এ যাচ্ছি সেটা হয়ে যাচ্ছে 79%, মানে 11-12% কমে গেল। আবার 11-12-এ হয়ে যাচ্ছে 56%, মানে বিরাট কমে গেল। তো এই যে বিরাট সংখ্যক মানুষ যারা মানে এগোতে পারছে, তাদেরকে কি করে আটকে রাখা যায়। আবার এটাও আর একটা তথ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে, তারা যে 2017 সালে একটা সমীক্ষা করেছিল, 75 নম্বর রাউন্ড বলা হয়, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যাদের 6 থেকে 17 বছরের যে আমাদের দেশের কিশোর কিশোরীরা আছে, তাদের মধ্যে 3.5 কোটি, 3022 কোটি টু বি এক্সাক্ট, তারা কোনো স্কুলে কলেজে যায়। 3.5 কোটি, বিরাট সংখ্যক মানুষ তারা ড্রপ আউট হয়ে পড়ে বসে আছে, ছোটখাটো কিছু কাজ করছে। এই 3.5 কোটি, একটা ভাবা যায় বাচ্চা যারা স্কুলে কলেজের বাইরে আছে, হিউজ ট্যালেন্ট পটেনশিয়াল যাদের মধ্যে রয়েছে, সেটা কিন্তু আমরা ব্যবহার করি। আমরা ভেবেছি এরা তো মানে গেছে, মানে এরা স্কুলে মজুরির কাজ করবে, চাইল্ড লেবার হবে, এইসবই আমরা এতকাল অ্যালাউ করেছি। তাদের যদি স্কুলে কলেজে না যায়, তাকে তাদের বাবা বলছে চায়ের দোকানে কাজ কর, কি এখানে কাজ কর, ওখানে কাজ কর। আমরা কোনোদিন ভাবিনি এই, হ্যাঁ আবার আইন করে রেখেছি যে তাদের চাইল্ড লেবার একটা অপরাধ, এ দেখছি। তার ফলে যেটা ঘটছে, আপনারা যদি ওই ম্যাচ মেকিং ফ্যাক্টরিজ যান আন্ধ্র তামিলনাড়ুতে, হাজার হাজার বাচ্চা ছেলে, এই সমস্ত বাজি তৈরির কারখানা, দেশলাই কারখানায় হাজার হাজার বাচ্চা ছেলে, লাখ লাখ বাচ্চা ছিলেন, কার্পেট ইন্ডাস্ট্রি, নানান জায়গায় জড়িয়ে। আমি যে বিতর্কে যাচ্ছি না, ব্যাপারটা হচ্ছে যে আমরা
এই শিশু সেবাকে এনজয় করেছি। আমাদের পুরাতন শিক্ষা নীতি এমন ভাবে তৈরি হয়েছে যাতে শিশু শ্রমিক তৈরি হয়, যাতে করে সস্তায় শ্রম পাওয়া যায়। কোনো ধরনের চেষ্টা হয়নি এই আমাদের শিশুদেরকে কি করে আমরা স্কুলে কলেজে পাঠাবো। এই নতুন শিক্ষানীতির একটা পূর্ণাঙ্গ প্রয়াস কি করে যে এই 6 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদেরকে আমরা কি করে তাদেরকে আর্লি, যেটা বলা হচ্ছে যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এই আর্লি চাইল্ডহুড এই সময় 3 বছর থেকেই সে নানান ধরনের এর মধ্যে থাকবে, শিক্ষামূলক বা চিন্তা ভাবনার মধ্যে থাকবে। সে ধরনের প্রয়াস 3 থেকে 4 একটা করেছে, এবং তারপরে মানে 6 বছর পর্যন্ত নানান ধরনের মানে ওই 6 বছরের আগে যে যাতে করে তাকে আমরা ব্যবহার করতে পারি, তাকে ওই মুখস্থ করো, এই কবিতাটা মুখস্থ করো, এই সবগুলোর মধ্যে ঢুকিয়ে লাভ নেই, না। তার যে চিন্তা ভাবনা আছে তাকে কি করে কাজে লাগানো যায়, তাকে কি করে যে মানে খেলার মধ্যে দিয়ে, অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তাকে এনকোয়ারি বেসড লার্নিং, সে নিজে থেকেই ভাবুক না, তাকে প্রবলেম দেওয়া, তাকে ছবি আঁকতে দেওয়া, পেন্টিং করতে দেওয়া, ভিজুয়াল আর্ট দেওয়া, ক্রাফট করতে দেওয়া, হ্যাঁ, এমনকি তুমি এই মিউজিক সবের মধ্য দিয়ে তাকে যদি আমরা তার যে শক্তি আছে সেটাকে যদি আমরা ব্যবহার, তাহলে চাইল্ড কিন্তু সে তার যে ভেতরকার শক্তিটা জাগরিত হবে যথেষ্ট সম্ভাবনা, সেখান থেকে আমরা তাকে ধীরে ধীরে নিয়ে যেতে পারবো। এবং সরকার পরিষ্কার বলছে যে আমরা আর ওই বাচ্চাদেরকে ঘরে বসে রাখবো না, তাদেরকে কি করে শিক্ষা দেওয়া যায় এবং ট্রেনিং দেওয়া হবে, যাদের বাচ্চাদেরকে যারা অঙ্গনবাদী ওয়ার্কার যারা আছেন তাদেরকে স্কুলের সঙ্গে জড়িয়ে বা আরো কিছু প্রতিষ্ঠান তৈরি করে এইগুলো ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে আমরা বাচ্চাদের কি করে মানে আমরা লেখাপড়া শেখাবো, অ্যাক্টিভিটির মধ্যে রাখবো, যাতে যে চিন্তা শক্তি আছে সেগুলো যাতে তৈরি হয়, সেইটা সরকার ভাবছে। এবং এবং পড়াশুনো যদি আমি বাচ্চাদেরকে আমি নিয়ে এলাম, সেখানে পড়াশুনো মানে গল্প বলা, তাকেও বলা তুমি গল্প বলো, একটা গল্প তাকে বলে তাকে বলার চেষ্টা, তুমি একটা গল্প বলার চেষ্টা করো, বা এইভাবে তাকে যে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা, এবং এই ধরনের এটা যাতে শিক্ষাটা এনজয়, নানান পাজল তাকে দেওয়া হবে, এটা তৈরি করো, ঠিক আছে এই জিনিসটা থেকে এটা কি করা যায় দেখো, এইভাবে। এবং যারা ওদের ট্রেনিং দেবেন তাতে তারা যেন প্রশিক্ষিত হয়, স্কুল লোকাল স্কুলের সঙ্গে অঙ্গনবাদী ওয়ার্কার যারা আছেন তারা যাতে একসঙ্গে মিলে এটা করতে পারে। এবং বাচ্চারা যখন আসবে, আমি যদি খালি তাদেরকে বলি এটা করো ওটা করো পড়াশোনা ইত্যাদি, অনেক সময় আমরা সঠিক ফল পাই না বা পাবো। তাই জন্য আমাদের সেখানে সরকার পরিষ্কার মিড ডে মিল, তাদের খাবার দাবার পুষ্টি আমায় দিতেই হবে, হেলথ চেক আপ, তাদের কোথায় অসুবিধে হচ্ছে কি হচ্ছে, এবং হেলথে তাদের যদি কোনো অসুবিধা থাকে, পুষ্টির অভাব থাকে বা ইনফেকশন কিছু থাকে বা এই সমস্ত যদি কোনো সমস্যা থাকে সেগুলো কি করে দূর করা যায় সেগুলো দেখতে হবে। রেগুলার হেলথ চেক আপ, মিড ডে মিল, একই সঙ্গে তাদের একটা সুন্দর পরিবেশের মধ্যে, পরিবেশ না থাকলে শেখা যায় না, পরিবেশের মধ্যে তাকে কি করে নিয়ে আসা যায়। এবং ট্রাইবাল এলাকাতেও সেখানে বলা হচ্ছে যে আশ্রমশিলা যেখানে সেইভাবে সেই মাধ্যম দিয়ে কি করে তাদেরকে শেখানো যায়। এবং ভাবনা চিন্তা চলছে যে কি করে যে সবাইকে 5 কোটি আমি দেশে যে স্টুডেন্টসরা এলিমেন্টারি স্কুলের আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে লিটারেসি বা নিউমেরেসি সম্বন্ধে সঠিক মানে তাদের যে জ্ঞান সেটা দরকার সেটা নেই, সেইটাকে কি করে ছড়িয়ে দেওয়া যায়, এই যাদের নাম্বার সম্বন্ধে নিউমেরেসি যেটাকে আমরা বলি যে এই নিউমেরেসিটা নানানবিধ নিউমেরেসি রয়েছে, সেটাকে কি করে এই বাচ্চাদের মধ্যে যে লিটারেসি শিক্ষা সম্বন্ধে একটা সামগ্রিক ধ্যান কি করে তাদের দেওয়া যায়, তাদেরকে কি করে আমরা 5 কোটি মানুষ যারা এই এলিমেন্টারি স্কুলে রয়েছেন তাদেরকে আমরা কি করে ধীরে ধীরে এটাকে ছড়িয়ে দেব, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং একই সঙ্গে যারা ড্রপ আউট হয়েছেন তাদেরকেও আমাদেরকে কি করে নিয়ে আসা যায় তার ভাবনা চিন্তা রয়েছে। এবং আমি যেটা বললাম শুধু স্কুল থাকলেই হবে না, সেখানে
তাদের পরিবেশ থাকা, তাদের থাকার অনেক সময় হোস্টেলের ব্যবস্থা, এবং ইনোভেশনটা হচ্ছে সব জায়গায়। এবং একই সঙ্গে দেখতে হবে যে স্টুডেন্টসদের কিভাবে তারা ভাবনা চিন্তা করছে, পড়াশোনা করছে, তারা ঠিক মতন চিন্তা ভাবনা করছে কিনা, স্কুলে শেখানো হলো তারপরে তার যে ট্র্যাকিং করাটা সেটাও অত্যন্ত জরুরি। এবং একই সঙ্গে যারা টিচার্সরাও যাতে আছেন তাদেরকেও মানে খেয়াল রাখা, লোকাল ভাষায় তাদেরকে শিক্ষিত করা, এবং যে সমস্ত জায়গায় ড্রপ আউট রেট বেশি সেখানে আমাদের বেশি স্কুল স্থাপন করা এবং একটা কি করে সংযোগ তৈরি করা যায়। অর্থাৎ চেষ্টা চলছে যে একটা একটা আন্দোলনের মধ্য দিয়ে কি করে আমরা যারা ছিটকে গেল তাদেরকে আবার নিয়ে আসবো। একই সঙ্গে যেটা বলা হচ্ছে যে ওপেন ডিস্টেন্স এডুকেশন, অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না স্কুলে কলেজে আসা, এবং তাদেরকে তাদের বাড়ির এমন অবস্থা বা সেখানে হয়তো এমন জায়গায় সে থাকে সেখান থেকে তার যাওয়াও মুশকিল হচ্ছে। তাই জন্য আমাদের ওপেন যে ডিস্টেন্স এডুকেশন, ওপেন ডিস্টেন্স লার্নিং বলা হয়, ওপেন স্কুলিং যেটা রয়েছে পৃথিবীর বহু দেশেই চালু হয়েছে, আমাদের দেশেও আছে NIOS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। সেই ওপেন স্কুলিংটা কি করে ছড়িয়ে দেওয়া যায়। এতকাল ওপেন স্কুলিং আমরা দেখেছিলাম 10, 11, 10 আর 12 এর মধ্যে ছিল, সেখানেই যেতে পারতো। এখন বলা হচ্ছে যে না, 3 ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8ও তারা ওপেন স্কুলিং করতে পারবে, অর্থাৎ তারা অনলাইনে তারা ক্লাস ইত্যাদি করতে পারবে, ক্লাস 10, 12 করতে পারবে। এবং সেখানে শিক্ষাটা কেবলমাত্র কয়েকটা পুঁথিগত শিক্ষার মধ্যে থাকছে না, ভোকেশনাল এডুকেশন, শিক্ষাটা কি করে আনন্দ দেওয়া যায়, সেই প্রকৃত শিক্ষিত হয়, এই ওপেন স্কুলিং এর মধ্যেও সেটা থাকছে। এবং এমন ভাবে সে ব্যবস্থা রাখা হচ্ছে যে সেখানেও কিন্তু অনলাইনের মাধ্যম দিয়ে সে কিন্তু কিছু শিখতে পারবে, জানতে পারবে। এবং সরকার যে ভাবনার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে সরকার তো এককভাবে সবকিছু করবে না, এখানে করার সামর্থ্য সরকারের এই মুহূর্তে নেই। লোকাল কমিউনিটিকে এগিয়ে আসতে হবে, অ্যালামনিকে এসে এগিয়ে আসতে হবে, যাতে করে এবং কি রিটায়ার্ড যারা মানুষ আছেন, রিটায়ার্ড সায়েন্টিস্ট, রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভেন্ট, প্রচুর এরকম মানুষ রয়ে গেছেন, তাদের অনেক সময় আছে যারা দেশকে দিতে চান। এই পরিকল্পনা, এই যে আমাদের যে জাতীয় শিক্ষানীতি তাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দেশকে যদি আমরা শিক্ষা সবার জন্য দিতে চাই, কোয়ালিটি এডুকেশন দিতে চাই, এটা কেবল সরকারের দায়িত্ব তা নয়, সবাই মিলে এই একটা বিপ্লব, শিক্ষা বিপ্লব, যেখানে সবাই অংশগ্রহণ আছে। এই যে সবাইকে জড়িয়ে দেওয়ার যে চেষ্টা, এটা কিন্তু আগে আমরা কখনো দেখি। এই চেষ্টা কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন স্টেজে খেয়াল রাখতে হবে যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, যে শুধুমাত্র একটা জিনিস জানলাম আর কিছু জানলাম না তা কিন্তু শেখা সম্ভব নয়। সেখানে আমাদের একেবারেই পরিষ্কার যেটা বক্তব্য যে চাপ অত্যন্ত কম, যা শিখবে মানে এক গাদা সিলেবাস থাকবে আর কোনোটাই ভালো করে বুঝবে না তা হতে পারে না। তাই সেখানে হচ্ছে যে সিলেবাসের বহর কম, এবং এক্সপেরিমেন্টাল লার্নিং সেখানে তাকে প্রতি মুহূর্তেই দেওয়ার ব্যবস্থা থাকছে, আর্টস বেসড লার্নিং, স্পোর্টস বেসড লার্নিং, এবং এই সমস্তই। এবং এই শিক্ষা ব্যবস্থায় মনে করা হচ্ছে যে স্পোর্টসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর সুস্বাস্থ্য ভালো না থাকলে শিক্ষা হয় না, এবং শিল্পের সঙ্গে জীবনের সম্পর্ক আছে। আর্টস এবং স্পোর্টসকে একইভাবে অঙ্গাঙ্গিক ভাবে জড়িয়ে দেওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। এবং তার চেয়ে বড় কথা, এতকাল যেটা ছিল যে খুব একটা স্ট্রিম করে দেওয়া ছিল, ওয়াটার টাইপ স্ট্রিমিং, এটাই নিতেই হবে, আমি এইগুলো এই কম্বিনেশনের বাইরে যাওয়া যাবে না। সরকার বলছে যে না, এখন সেটা থাকবে না। এখন নতুন যে শিক্ষানীতিতে আমরা যেটা ভাবনা চিন্তা করছি, যে যা স্টুডেন্টদের এম্পাওয়ারমেন্ট, সে যেটা ভাববে, তার যেটা পছন্দ, সে যদি সায়েন্সের সঙ্গে হিউম্যানিটিস নিতে চায়, কেননা কোনো সাবজেক্ট থেকে আলাদা নয়। আমি যদি প্রকৃত বিজ্ঞানী হলাম অথচ জীবনের যে সামাজিক সম্পর্ক বুঝলাম না, আমার সে বিজ্ঞান বলতে কাজে লাগবে।
সুতরাং বিভিন্ন সাবজেক্টের সঙ্গে বিভিন্ন সাবজেক্টের যে যোগ আছে, তেমনকি শিল্পকলা। আমার আমরা অনেকেই জানেন যে খুব বড় বড় সায়েন্টিস্ট, আমি মানে খুবই শিল্পকলা অসাধারণ তাদের অনুরাগ ছিল, এবং শিল্পকলা ছিল বলেই তারা বিজ্ঞানটাকে ওইভাবে ভালোবাসতে পেরেছিলেন। ওই জন্য এই নতুন চিন্তা ভাবনা সেখানে কি করে আহ একেবারে নির্দিষ্ট ভাগাভাগির মধ্যে না দিয়ে স্টুডেন্টসরাই যেটা পছন্দ, সেই যে ফিজিক্সের সঙ্গে পেইন্টিং পছন্দ সেটা সে রাখতে পারে, বা অন্য স্পোর্টস সেটাও সে রাখতে পারে। এবং এমন একটা বিরাট ভাবে যে সরকার একটা ফ্লেক্সিবিলিটি রাখছে, এবং যেখানে স্টুডেন্টসরা নিজেদের শক্তি অনুযায়ী, পোটেনশিয়াল অনুযায়ী হতে পারে। এই শিক্ষা নীতির সবচেয়ে বড় আর একটা দিক যেটা আমার মনে হচ্ছে, ল্যাঙ্গুয়েজের উপর, যে ল্যাঙ্গুয়েজ পরিষ্কার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে নিজের মাতৃভাষাই হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ। সব ক্ষেত্রে যে তো নিজের মাতৃভাষায় করা যাবে না, সে যে জায়গায় থাকে তার মাতৃভাষায় তো আর কেউ বলে না, লোকাল ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি থাকবে। এবং শুধু লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়াও যেটা বলা হচ্ছে যে কোনো মানে থ্রি ল্যাঙ্গুয়েজটা বলা হচ্ছে এতকাল ধরে এসেছে, আমরা সেটাই রাখবো। থ্রি ল্যাঙ্গুয়েজ বলতে সরকার পরিষ্কার বলছে, এখানে কোথাও বলা নেই যে এই তিনটে ল্যাঙ্গুয়েজ। নো, মাতৃভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজটা থাকছেই, প্লাস তুমি আরো আরো ল্যাঙ্গুয়েজ না। বলা হচ্ছে তিনটের মধ্যে দুটো যদি ভারতীয় ভাষা হয় তাহলে খুব তাহলে তাহলে তোমার মানে ভারতকে জানার পক্ষে সুবিধা। সেটা কখনোই বলছে না যে হিন্দি নিতেই হবে বা উর্দু নিতে হবে, এরকম কোনো আমাদের কোনো ভাষার জোরাজুরি কিছু নেই। বলা হচ্ছে যে তোমাকে তিনটে ল্যাঙ্গুয়েজ শেখাটা দরকার, এবং সেখানের মধ্যে তুমি দুটো নিজের দেশের ল্যাঙ্গুয়েজ নাও, এবং অন্য আরেকটা বিদেশি ল্যাঙ্গুয়েজও তুমি নিতে পারো। এবং সেখানে ইংরেজির শিক্ষার কথা বলা হচ্ছে। এবং এই যে ল্যাঙ্গুয়েজ শিক্ষা, সেখানে মানে প্রকৃত জাতি টেক্সট বই তৈরি হয়, সেখানে মানে ল্যাবরেটরি বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং করা যায়, কি করে নতুন টেকনোলজি ব্যবহার করে ল্যাঙ্গুয়েজকে শেখা যায়, এই সমস্ত কথাই কিন্তু এখানে বলা হয়েছে। যে ছোট বয়সে যেমন ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব সহজ হয়ে পড়ে, বড় বয়সে সেটা সম্ভব হয় না। এবং বাচ্চা বয়সে যদি একটা ল্যাঙ্গুয়েজ শেখার যদি তৈরি হয়, তাহলে সে কিন্তু পরবর্তীকালে অন্য ল্যাঙ্গুয়েজকে পিক আপ করবে। এবং একই সঙ্গে এটাও বলা হচ্ছে যে একটা ফান প্রজেক্ট থাকবে, যে ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, মানে এই 6 থেকে 8 এর মধ্যে সে কোনো একটা ভারতবর্ষীয় কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে তার বিষয় সে যেভাবে ভাবছে, যতটুকু সে শিখেছে, সেই নিয়ে যতটা সে পারে সেইটা সে বোঝার চেষ্টা করুক, বলুক। একটা মানে ফান প্রজেক্ট বলা হচ্ছে, সেইটাকে সে তৈরি করুক। তাহলে আপনি তার ওই আরেকটা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, ভারতবর্ষীয় ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তার একটা ধারণা তৈরি হবে। এবং একটা ফান শিক্ষাকে মানে সবসময় ওই গুরুগম্ভীর ব্যাপার না করে একটা আনন্দের মধ্যে দিয়ে, যেটাকে বলা হচ্ছে যে ফান প্রজেক্ট ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, মানে সে যে কোনো ভাবে সে ভাবুক আরেকটা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, সেটা কি সে যে ভাষায় কথা বলে তার সঙ্গে কি ডিফারেন্স রয়েছে, কি তার বক্তব্য, এইভাবে সে যদি জানতে পারে, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত বলে যে আমাদের যে বিরাট ভাবনা চিন্তা, সেই জায়গাতে আমরা পৌঁছতে পারি। অবশ্যই আমাদের যে সংস্কৃতি, সেটা গড়ে উঠেছে সংস্কৃত, জাতীয় ভাষা সংস্কৃত। সে ভাষাই আমাদের প্রচুর, সেখানে তার এখনো যে সমস্ত লেখা আছে, তার যে ইন্টারপ্রিটেশন, আধুনিক ইন্টারপ্রিটেশন আমরা পড়ে উঠিনি। সংস্কৃত দুর্বোধ্য, মানে তার সমাজবদ্ধ সন্ধি করে এমন ভাবে সংস্কৃত শব্দগুলো তৈরি হয়ে আছে যে অনেকেই সেটা বুঝে উঠতে পারে। তার ফলে সরকারের এখন ভাবনা চিন্তা যে এখন কি করে সহজ সরল ভাবে সংস্কৃতকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং সিম্পল স্ট্যান্ডার্ড সংস্কৃত, যেটা বলা হয় এসএসএস, সিম্পল স্ট্যান্ডার্ড সংস্কৃতির মাধ্যম দিয়ে, মানে ওই সংশয় মানে একেবারে সমাজবদ্ধ 4-5টা শব্দকে একসঙ্গে সমাজবদ্ধ করা, সন্ধিবদ্ধ করে একটা বেশ জটিল করে ফেলা, জটিল করে রয়েছে, সেভাবেই ভাষাটা তৈরি হয়েছে। এখন আর প্রয়াস হবে যে সংস্কৃতের যে ভাষার যে নিষ্ঠতা, তার যে বিরাট সম্পদ রয়েছে, জ্ঞানের বিরাট সম্পদ আমাদের সংস্কৃত ভাষায় আছে, সেটাকে কি করে আমরা ব্যবহার করব,
সেটার একটা প্রয়াস রয়েছে। এবং একই সঙ্গে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এখন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে যে কটাকে বলা, যে ভাষাগুলোকে বলা হয়েছে সেগুলো রয়েছে তামিল, তেলেগু, কান্নাডা, মালায়ালাম, উড়িয়া, পালি, পার্সিয়ান, লোকেট। এগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে বহুদিন ধরে এই ভাষাগুলোর ব্যবহার হয়েছে। এবং এই ভাষাগুলোকে কি করে প্রিজার্ভ করা যায়, সে সম্বন্ধে মানুষের কি করে আনন্দ সৃষ্টি করা যায়, সে ভাষা শেখাতে যে আনন্দ আছে, এটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলছেন। অনেকে মনে করছেন যে বাংলা ভাষাটাও রাখলে ভালো। আপত্তি নেই, আমরা নিশ্চয়ই অনেক ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা দেওয়া যায়। নিশ্চয়ই এটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, বহুদিন ধরেই বাংলা ভাষা মানুষকে শিক্ষা দান করেছে, আনন্দ দান করেছে। সেই চর্যাপদ থেকেই বাংলার যে যাত্রা, সেই যাত্রাপথ এখনো তো থেমে নেই। সুতরাং বাংলাকে আমরা যদি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ভারতের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলি, অসুবিধে নেই। কিন্তু এখনো সেটা এখনো ঘোষণা হয়নি। আর ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে কোরিয়ান, জাপানিজ, থাই, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ, রাশিয়ান, এগুলোকে বলে সেকেন্ডারি লেভেলে কি করে শেখা যায়। সেগুলো যে সবসময় যে এগুলোকে একটা ফুল টাইম কোর্সের মধ্যে নয়, ছোট্ট সেমেস্টারের মধ্যে যে এগুলো কি করে শেখা যায়, সেই শুধু ভাষা নয়, এই ভাষা সম্বন্ধে ছোট ছোট ফিল্ম দেখানো, থিয়েটার দেখানো, গল্প বলা, মানে একটা উৎসাহ সৃষ্টি করা, মানে আমাকে আমাকে আমার উৎসাহ সৃষ্টি করতে হবে। এটাই হচ্ছে যে এই শিক্ষার একটা, এই যে ভাষা নীতির আমাদের সবচেয়ে বড় প্রয়াস, কি করে আমরা ভাষার আগ্রহ তৈরি করবো। সাইন ল্যাঙ্গুয়েজ, যারা হিয়ারিং এম্পায়ারমেন্ট আছে, যারা শুনতে পারে না, তারা যে ভাষায় কথা বলেন, সাইন ল্যাঙ্গুয়েজ, এটা পরিষ্কার বলা হয়েছে আমাদের স্কুলে কি করে সাইন ল্যাঙ্গুয়েজে আমরা পড়াশোনা করতে পারি, তার ভাবনা চিন্তা কিন্তু এইখানে রয়েছে। সেটা সাইন ল্যাঙ্গুয়েজও আমাদের মানে ব্যবস্থা থাকবে, তার পঠন পাঠন তৈরি হবে, এবং অত্যন্ত মর্যাদার সঙ্গে আমরা সাইন ল্যাঙ্গুয়েজকে দেশের অন্য ভাষার মধ্যে মর্যাদা দেব, এবং রাজ্যগুলো যাতে তাদের নিজস্ব সাইন ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারে, এ ধরনের কথা বলা হয়। অর্থাৎ শিক্ষাকে একেবারেই যদি কেউ ভাবে যে কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া একটা নীতি নয়। রন্ধে রন্ধেই বলা রয়েছে যে ভারতবর্ষ একটা বিচিত্র দেশ, তার প্রতিটি রিজিয়নে তার পার্থক্য আছে, সেখানে তার সংস্কৃতি আছে, এবং সেই সবগুলোকে মিলিয়েই আমাদের চলতে হবে। অর্থাৎ রাজ্য সরকার বা স্থানীয় স্বায়ত্ত শাসন যারা আছেন, তাদের সবাইকে নিয়েই এই শিক্ষা, কেননা কেউ যদি ভাবেন যে এটা কেন্দ্রীয় সরকারের প্রয়াস, কোনো মতেই নয়। এটা হচ্ছে একটা সামগ্রিক বিপ্লব। এই বিপ্লবটা করা হচ্ছে সবার সাথে। আজকে যে আমি যদি কয়েকটা কবিতা মুখস্থ করলাম, কি প্রবন্ধ মুখস্থ করলাম, বা এই যেভাবে শিখে এসেছি, তা দিয়ে আজকাল আর চাকরি পাওয়া যাচ্ছে। তাতে আমাদের যে নতুন যে সমস্ত স্কিল যেগুলো প্রয়োজন, সেগুলোকে আমাদের দিতেই হবে। ল্যাঙ্গুয়েজের দক্ষতা বাড়াতে হবে, তার বৈজ্ঞানিক মনোভাব কি করে তৈরি করা যায়, কি করে তাকে তার থিঙ্কিং প্রসেসটা তথ্যের ভিত্তি করে চিন্তা ভাবনা করা যায়, তাকে কি করে ক্রিয়েটিভ হওয়া যায়, উদ্ভাবনী শক্তি কি করে করা যায়, তার মধ্যে অ্যাস্থেটিক সেন্স কি করে তৈরি হয়, তার মধ্যে কমিউনিকেশন, আমি কি করে বলবো, কি করে আমি লিখবো, এগুলো একটা স্কিল, ওরাল এন্ড রিটেন কমিউনিকেশন, হেলথ এবং নিউট্রিশন সম্বন্ধে তার ধ্যান, ফিজিক্যাল এডুকেশন, এসবই। এবং একই সঙ্গে সে যে একটা মানে দেশের নাগরিক, দেশের সিটিজেন, তার যে মানে ফান্ডামেন্টাল ডিউটি আছে নাগরিক হিসেবে, দেশবাসী হিসেবে তার দায়িত্ব আছে, এগুলো কিন্তু তাকে সব ভালো করে বুঝতে হবে। সবকিছু মিশেই আমরা চাইছি যে মানুষ আমরা যা শিক্ষাতে সেটা আমরা রাখবো। এবং এবং আমি ওরাও বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল এডুকেশন, কম্পিউটার এডুকেশন, সেটা ওরা থেকে এই শিক্ষাতে একেবারেই মানে ভিত্তি থাকছে। কেননা চাকরি পেতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিসিস, এগুলো জানতেই হবে, এবং এইগুলো জানতে গেলে আমাকে অঙ্ক জানতে হবে। তো অঙ্ক আগামী পৃথিবী কিন্তু আর ওই পুরনো চিঠি লেখা, হিসেব রাখার মধ্যে দিয়ে চলছে, যেটা ক্লার্কশিপ। এতকাল যে আমরা ক্লার্কশিপ দেখতাম, যাদের হিসেব রাখতে হতো, চিঠি লিখতে হতো,
এটাই একটা মেজর আমাদের চাকরি ছিল, এখন কিন্তু প্রধান। সুতরাং আমাকে নতুন স্কিল আমাদের দিতে হবে, এবং এই নতুন স্কিল দেওয়ার একটা একটা বিরাট চেষ্টা এখানে রয়েছে। এবং একই সঙ্গে ফান কোর্স, বেশ কিছু মানে ফান কোর্স, মানে যে আনন্দ পাবো, মজা, কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, মেটাল ওয়ার্ক, বাগান তৈরি করা, পটারি করা, এইরকম নানান ধরনের জিনিস সেটা সেটা 6 থেকে 8 নানান সময় তারা যাতে শিখতে পারে, এবং রাজ্য বলতে পারে কি কি জিনিস ভোকেশনাল এগুলো শেখানো যায়। এই ফান কোর্সের মধ্যে দিয়ে পড়াশোনাটাও মজাদারি হয়, জিনিস শেখা যায় যেগুলো আমাদের কাজে লাগে। এবং পরিশেষে এটাই বলবো যে এমনভাবে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি করা হচ্ছে যাতে ভারতীয় মূল্যবোধ সেখানে মর্যাদা পায়, এবং ভারতীয় মূল্যবোধ শুধু মর্যাদা মর্যাদা পাচ্ছে, এবং আমাদের যে এতকালের যে ঐতিহ্য পরম্পরা গুলো রয়েছে সেগুলো যেন ধূলিসাৎ না হয়। আমি একটা ছোট্ট কথা বলি, যেমন চীনে আমি দেখেছি, ধরুন ওদের যে কোনো শিক্ষাতে, এবং বিশেষ ধরুন এমবিবিএস, আমাদের দেশ থেকে ছেলেরা এমবিবিএস পড়তে ওদের যায়, চীনে পড়ছে, এবং সেখানে মডার্ন মেডিসিনে পড়ার সাথে সাথে ওদের কিন্তু প্রথম বছর, প্রথম 2 বছরে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন তারপরে কিন্তু মডার্ন মেডিসিনের দিকে যায়। আমাদেরও এই ভাবনা চিন্তাগুলোকে রাখতে হবে। আমাদের দেশের যে সমস্ত চিন্তা ভাবনা মেডিসিনে আমরা জানি, যে আয়ুর্বেদা আছে, এবং আমাদের ইউনানি মেডিসিন আছে, এবং আরো ট্রাইবাল মেডিসিন আছে, সেগুলো যাতে আমাদের মূল স্রোতের মধ্যে কি করে তাকে নিয়ে আসা যায়, এবং যেভাবে আমাদের প্রাচীন যে জ্ঞান ধারা ছিল, বেদিক ম্যাথমেটিক্স আমরা জানি, সেখানে অঙ্ক কিভাবে সমাধান করা হতো, সেগুলোকে আমরা হারাতে বসি, সেগুলোকে হারালে চলবে, সেগুলোকে কি করে ফিরিয়ে আনা। এবং এই শিক্ষার্থী, এটাই বোধহয় এই পর্বে আমরা এটাই শেষ কথা বলবো, যে আমরা তো মানুষকে শিক্ষা শিক্ষিত করা হবে, এবং তাকে মানে মূল্যায়ন হবে কি। এখনকার যে মূল্যায়ন আমরা দেখি যে বছরের ক্লাস 10-এ বা প্রত্যেক বছর পরীক্ষা হয়, ক্লাস 10-এ একটা বোর্ডের এক্সামিনেশন, ক্লাস 12-এ আমরা দেখি যে আরেকটা বোর্ডের বড় এক্সামিনেশন। এখানে অধিকাংশই, এবং স্কুলের যে এক্সামিনেশন সেখানে বিরাট সিলেবাস, মুখস্থ করো 10টা 15টা লিখো, 5টা উত্তর দাও, এইভাবেই চলে আসছে। অনেকটা যে মানে মুখস্থর ক্যাপাবিলিটি যেটা আছে, এটাই ধরা পড়ছে, এটাকে আমরা বলি রোট মেমোরাইজেশন, মানে তার স্মৃতিশক্তির কি পরিচয় সেটাই ধরা। কিন্তু নতুন শিক্ষানীতিতে বলছে ওই স্মৃতিশক্তি দিয়ে কাজ লাগে। আমাকে তার যে স্কিল যেগুলো আছে, তার অ্যানালিসিস করার ক্ষমতা কি আছে, ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে, ক্রিটিক্যাল থিঙ্কিং, কনসেপচুয়াল, তার যে ক্ল্যারিটি সেখানে আছে, তার আছে কিনা, সেগুলো আমাদের ধরতেই হবে। এবং তার যে সেটা সত্যি ব্যাপারটা বুঝেছে কিনা। ইতিহাস শিখতে গেলে মানে কে কোথাকে দখল করেছে, কার বাবা কি, সেটা না জেনে ইতিহাস কি চাইছে, ইতিহাসের গতি কি, সেটা সে বুঝেছে কিনা। আমি উদাহরণ হিসেবে বলার চেষ্টা করলাম। তাহলে সেই যদি সেটা বুঝে থাকে, তাহলেই তার সে পড়াশোনা করেছে, বোঝার চেষ্টা করেছে কিভাবে বিভিন্ন সাম্রাজ্য সেখানে এলো, এই ইত্যাদি ব্যাপারগুলো সে খালি ওই মেমোরি কথার মধ্যে না দিয়ে সে প্রকৃত জিনিসটাকে বুঝতে পেরেছে কি, সেটাই দেখা হবে। এবং সেখানে তার শুধুমাত্র সে এতকাল ছিল কি যে শিক্ষক যা মার্কস দিত সেটাই ফাইনাল, আর কিছু নেই। কিন্তু এখন বলা হচ্ছে ঠিক সেভাবে চলবে না। নিশ্চয়ই শিক্ষকের মার্ক গুরুত্বপূর্ণ, একই সঙ্গে তার নিজের কি ভ্যালুয়েশন, নিজের সমাজ, তার পিয়ার গ্রুপ তার সম্বন্ধে, তার যে বন্ধুরা তার সম্বন্ধে কি ভাবছে, তো এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষা মানে এমন ভাবে পরীক্ষা তাকে নিতে হবে যে তার যে চিন্তা ভাবনা রয়েছে, যে জিনিসটাকে বুঝেছে, কতটা স্মৃতিশক্তি ধরে রাখবে সেই বিষয়ে না যাওয়াই ভালো। কিন্তু সে সত্যিকারের কতটা কি বুঝেছে, অর্থাৎ ইভালুয়েশন মানে যারা করবেন, মানে এমন ভাবে ইভালুয়েশন পদ্ধতি করা তৈরি থাকবে যাতে করে প্রকৃত তার তার বিচার ক্ষমতা, বিশ্লেষণ ক্ষমতা, আর সেগুলোকে কি করে ধরা যায়, সেইগুলো কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে এই নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে। শিক্ষানীতি, আমি তাহলে পরিষ্কার যেটা বলতে চাই যে শিক্ষানীতিতে অ্যাসেসমেন্ট প্যাটার্ন কিন্তু আগের মতন আঁকছে না, খালি মানে মুখস্থ করে লিখিয়ে দিয়ে এলাম। এখানে এই নতুন শিক্ষানীতি আমি কতটা সেটা গুরুত্ব,
এবং আমি সত্যি শিখলাম কিনা, আমাকে যদি আমাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে আমি কি বলবো, বা আমার সম্বন্ধে অন্যের অ্যাসেসমেন্ট, এই সবেরই একটা সুন্দর প্রাধান্য থাকছে। এবং দেখুন মানে বিশাল এই শিক্ষানীতি, আমি এই পর্যায়ের শিক্ষানীতিতে আমরা এটাও বললাম। আরেকটি কথা হয়তো বলে ফেলা যেতেই পারে, যেটা আমি বলেছিলাম, শিক্ষক যাদেরকে আমরা নেব, যারা যাতে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট হয়, তারা ওই বলা হয়েছে একটা 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড কোর্স হবে, এবং তারা এই 4 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড কোর্স করলেই তারা মানে স্কুলে পড়াবার যোগ্য হবে। এবং সরকার চেষ্টা করবে যে মেয়েরা যাতে বেশি করে আসে, এবং যেসব জায়গায় স্কুল সেভাবে নেই সেখান দিয়ে যাতে তৈরি হয়, এবং শিক্ষক যাতে করে সঠিক তার মর্যাদা পায়, সেটা দেখতে হবে। স্যালারি যাতে ঠিক থাকে, হাউজিং তাতে ঠিক থাকে, এবং এই বারবার ট্রান্সফার পরিষ্কার বলা হচ্ছে সেইটা যাতে না থাকে। এবং এবং টেট তো অবশ্যই প্রত্যেক বিষয়ে, সেটা প্রাইমারি হোক, প্রিপারেটরি, প্রাইমারি, সব জায়গা থেকে টেট পরীক্ষার ব্যবস্থা থাকছে। এবং সেইটা এবং টিচারকে ক্লাসরুমে তাকে ডেমনস্ট্রেশন দিতে হবে। এবং আরেকটা নতুন কনসেপ্ট, শেয়ারিং অফ টিচার্স অ্যাক্রস স্কুল, মানে একজন টিচার অ্যাপয়েন্টমেন্ট হলেন শুধু একটা স্কুলেই নয়, তাকে অন্য স্কুলেও তাকে ব্যবহার করা যেতে পারে। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার লেগেছে, সেটা হচ্ছে মাস্টার ইনস্ট্রাক্টর, মানে পাড়ায় স্কুল আছে, দেখা যাচ্ছে পাড়ায় অনেক শিক্ষিত মানুষরা রয়েছেন, তাদেরকে কি করে ব্যবহার করা যায়। তিনি হতে পারেন রিটায়ার্ড, হতে পারেন অন্য জায়গায় কাজ করছেন, তার সঙ্গে যদি স্কুল যোগাযোগ করে তাকে কি করে নিয়ে আসা যায়, ছাত্রদের সঙ্গে তার একটা যোগাযোগ তৈরি করা যায়। একই সঙ্গে একটা মানে কম্প্রিহেন্সিভ মানে ফোকাসিভ, মানে কত টিচার লাগবে, কোথায় কি কি লাগবে, এগুলো হচ্ছে রেগুলার, মানে আগামী 20 বছরের জন্য একটা পরিকল্পনা তৈরি করার ব্যবস্থা থাকছে। তো এই স্কুল মোটামুটি ভাবে যে আমাদের মানে মানুষ কি করে আমরা তৈরি করব, সেটাই হচ্ছে এই শিক্ষানীতির মূল মূল তার বিষয়। এবং একেবারে বাচ্চা বয়স থেকে 3 বছর থেকে আমরা তাকে 3 বছর থেকেই বা 3 বছরের পর্যন্ত, 3 বছর পর্যন্ত সে মায়ের কাছে সব থাকবে, কিন্তু 3 বছরের পর্যন্ত সে বাড়ির মধ্যে যা খুশি করুক। তারপরে তাকে একেবারে একেবারে শিক্ষার আঙ্গিনার মধ্যে তাকে নিয়ে আসতে হবে, তার কল্পনা যে শক্তি আছে সেটা বাড়াতে হবে। এইভাবেই আমাদের স্কুল শিক্ষা মানে নিশ্চয়ই তাকে আমরা প্রচুর চিন্তা ভাবনা করতে বলবো, বই পড়তে বলবো, তার থেকেও বেশি বলবো যে কি করে ভাবনা। পাবলো পিকাসো একটা সময় বলেছেন যে আমি যে ছবি আঁকি সেটা দেখে নয়, আমি যে ছবি আঁকি যেটা নিয়ে আমি ভাবি, যেটা আমি স্বপ্ন দেখি সেটাই আঁকি। আমাদেরকে সেইভাবেই আমাদের ছাত্রদের ভাবো, যে তোমরা ভাবো। আর আইনস্টাইনও যেটা বলতেন যে আমার কি নলেজ আছে গুরুত্বপূর্ণ, আমার গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কতটা ভাবতে পারছি। এই শিক্ষানীতিতে প্রিয় দর্শক যারা আপনারা শুনলেন, এই শিক্ষানীতিতে এই দিকটাই জোর দেওয়া হয়েছে। বাচ্চা থেকেই আমরা আমরা তার উদ্ভাবনী শক্তিকে জাগরিত করব, এবং সবাইকে নিয়ে, কারুকে আমরা ফেলার কথা মানুষ বাবা হচ্ছে, সবাই এর অংশীদার। এখানে শিক্ষকরা আছেন, এবং শিক্ষক টিচার্সরা তারা তাদের নিযুক্ত হবেন, এবং এবং পাড়া প্রতিবেশীর মধ্যে যারা আছেন তারাও নিয়োজিত হচ্ছেন। এটা কোনো কেন্দ্রীয় সরকারের ব্যাপার নয়, সমস্ত কেন্দ্র, রাজ্য, স্থানীয় স্বায়ত্তশাসন সবাইকে নিয়ে আমাদের দেশ, আমাদের একটা বিরাট সুযোগ এসেছে। এই করোনা আমাদের যেমন বিপর্যয়ে ফেলেছে, এই করোনা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে চীন এ দেশটা খুব দ্রুত এগিয়ে গেছে, তার সম্বন্ধে সারা বিশ্ব জুড়ে একটা আশঙ্কা। তার ফলে সারা চীনের দ্রব্য সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, মানুষ ভয় পাচ্ছে চীনের দ্রব্য নেবো। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে। শিল্প যারা চীনে ছিল তারা ভারতবর্ষের কাছে আসছিল, এখানে আমরা জিনিস তৈরি করতে চাই। তারা ভারতবর্ষ আমরা একদিন নয়, যুগ যুগ ধরে সারা বিশ্বকে আমরা শান্তির বার্তা আমরা দিয়েছি, কোনো দেশকে আমরা অধিকার করিনি, কারিনি। এখন ভারত সম্বন্ধে একটা আগ্রহ তৈরি হচ্ছে, এবং আমরা এখনো যে জায়গায় আছি সেই জায়গায় সারা বিশ্বকে আমরা যোগান দেবার জায়গায় নেই। আমরা সেটা যদি আমরা করতে চাই,
তাহলে আমাদের শিক্ষাকে পাল্টাতে হবে এবং আমাদেরকে একটা একটা আত্মনির্ভর ভারত তৈরির যে প্রকল্প আমাদের দেশে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে যে আমরা যদি সবাই নতুন ভাবে শিক্ষিত হই, দেশের দেশের নতুন প্রজন্মকে নতুন শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলেই কিন্তু আমরা আত্মনির্ভর হতে পারবো। একদিন যে গভীর যে কল্পনা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। মোটামুটি ভাবে স্কুল শিক্ষা সম্বন্ধে ভারত নতুন যে শিক্ষানীতি এবং সামগ্রিক শিক্ষা আমরা আপনাদের সামনে রাখলাম, এবং উচ্চশিক্ষার যে সমস্ত মানে বৈশিষ্ট্যগুলো আছে, কি কি পরিবর্তনগুলো সরকার ভাবনা চিন্তা করছে, আগামী কোনো একটা সময় যদি সুযোগ থাকে আমরা আপনাদের কাছে সেই নিয়ে পৌঁছাবো। আর আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আপনারা অত্যন্ত আগ্রহের সঙ্গে যেটা আমার বক্তব্য শুনলেন, এবং লক্ষ্য একটাই যে আমরা দেশকে সুন্দর করব, দেশকে আরো মজবুত করব এবং দেশের সব মানুষকে শিক্ষিত করব। আপনারা ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার কোনো একটা এইভাবেই দেখা হবে।